Okay, so can you guys see the screen? দেখা যাচ্ছে? Is the screen visible? Yes, ভাই। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকের যে টপিক যেখান থেকে স্টার্ট হওয়ার কথা সেটা হচ্ছে এটা। আমরা এর আগের বার হচ্ছে এতটুকু পর্যন্ত শেষ করছিলাম, IIR, FIR, all these things, and how the step response is actually the integration of impulse response। ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো ইন্টিগ্রেশন বলতে রানিং সাম আর কি, ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো নাও উইল বি স্টার্টিং উইথ দিস থিং, দ্য কনসেপ্ট অফ বেল, ডেসিবেল, অ্যান্ড ওয়াই ইট ইজ নিডেড। এই বেলের কনসেপ্টটা কিন্তু এখানে আসছিল অনলি ফর দিস। We were saying that there are four representations, four not representations, four kinds of ways to describe a filter. একটা ফিল্টারের একটা ফিল্টারকে চার ভাবে ডিসক্রাইব করা যায়। একটা হচ্ছে impulse response, then step response, then the frequency response in the linear method, and the other is frequency response in the decibel scale. So this is the linear scale and this is the decibel scale. And এই দুইটা কিন্তু আসলে সেম। সো বেসিক্যালি আসলে তিনটা ওয়ে। তো কথা হচ্ছে আমরা ডেসিবেলটা কি জন্য আনতেছি এটা নিয়ে আমরা এখন বলবো, যে আমরা এই ফ্রিকোয়েন্সি রেসপন্স দুই ভাবে কি জন্য রাখতেছি, ডেসিবেলটার দরকার কি। ডেসিবেলটার দরকার কি সেটা বোঝার আগে আমাদের দেখতে হবে হচ্ছে ডেসিবেল জিনিসটা কি, এখানে ডেসিবেলটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। সো প্রবাবলি অলরেডি এভরিওয়ান নোস বাট ডেসিবেল মিনস, স্টিল উই আর গোইং টু হ্যাভ আ রিফ্রেশার অন দিস, যেটা আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে দেখে আসতেছিলাম। সো ডেসিবেল অর আ বেল, প্রথম হচ্ছে বেল জিনিসটা কি। বেল হচ্ছে হাউ মাচ পাওয়ার ইজ চেঞ্জ। So one bell মানে হচ্ছে means that a power is changed by a factor of 10. So bell is just a ratio of two powers, P2 by P1. Bell হচ্ছে একটা logarithmic স্কেল আর কি, log base 10 P2 by P1, এটা হচ্ছে বেল। and ডেসিবেল হচ্ছে ওয়ান টেন্থ অফ দ্যাট। ঠিক আছে, সো এখানে একটা জাস্ট স্কেল দিছে যে আমরা কিভাবে করে এটা রিলেট করতে পারি। এভরি 10 ডেসিবেল মিনস দ্যাট পাওয়ার হ্যাজ চেঞ্জ বাই আ ফ্যাক্টর অফ 10। অ্যান্ড নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমরা পাওয়ারে বলতে পারি, একটা সিগন্যালকে পাওয়ার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর নর্মালি হোয়াট উই ডু ইজ উই রিপ্রেজেন্ট দেম ইন অ্যামপ্লিটিউডস, ইন্টেন্সিটি ভ্যালুস। সো নর্মালি আমরা যে এরকম বিভিন্ন টাইম ইন্টারভ্যালে যে আমরা একটা অ্যামপ্লিটিউড দিই, ইউজুয়ালি সিগন্যালস আর অলওয়েজ shown using that representation. At a particular time we show a particular amplitude, at another time we show another amplitude. In this way we represent signals. So that is why power থেকে আমরা যদি এখন amplitude আসি, in that case what will happen, so amplitude is proportional to the square root of power, or in other words মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে amplitude is proportional to square root of power, or in other words power would be proportional to square root of amplitude, square root na square of amplitude, right? So power would be proportional to square of amplitude. তো ওভাবে যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা ডেসিমেলকে ডিসকাস মানে এটাকে ডিফাইন করছিলাম অ্যাজ দিস, log base 10 P2 by P1। ঠিক আছে, তো যদি এখন আমরা P2 কে মানে আমরা যদি পাওয়ার ইউজ না করে অ্যামপ্লিটিউড ইউজ করতাম, তখন এই জিনিসটা হয়তো হচ্ছে a স্কয়ার। ইনস্টেড অফ p you could have written a square, and for p1 you could have written a1 square. So এই পুরো জিনিসটাকে লেখা যাচ্ছে a2 by a1 whole square. So এই 2 টাকে যদি আমি এখন আবার, you know how log works, so আমি এখন এটা না ইউজ করে I'm using this, and since there is a log here and there is a power here, you know how log works, I can take the power and put it in the coefficient. So the 10 times 2 times log 10 a2 by a1 হয়, so it becomes 20 log 10 a2 by a1. So this is how I actually get this thing, 20 log 10 a2 by a1. So these are the two ways you can represent decibel. So decibel is actually not a unit. Decibel is a ratio between two signals. এখন সিগন্যালদের মধ্যে রেশিও কিভাবে কিভাবে দেখানো যায়? One is by showing the ratio of the signal powers, another is by showing the ratio of the signal amplitudes. And we can use either one. If we use power, it will be, the formula will be 10 log 10 p2 by p1. If we use amplitudes, then it will be 20 log 10 a2 by a1. And 20 কেন সেটা এখন জাস্ট বললাম, যে যেহেতু এরা হচ্ছে স্কোয়ার হয়, পাওয়ারকে amplitude square হিসেবে দেখানো যায়, so we can take the 2 here and make it 20. So that is how we get this. Okay, so now the other way of showing this, আমরা তো এখানে log 10 বললাম,
দ্যাট ইজ হাউ ডেসিবেল ইজ ডিফাইন্ড উইথ লগ 10। এখন আমরা যদি লগ 10 ইউজ না করে ন্যাচারাল লগ ইউজ করি, because that is how most of মানে সব ধরনের in case of computers they have some built-in functionalities and some very fast ways of calculating the natural logarithm instead of log 10। আর এই জন্য আমরা যেটা করি হচ্ছে আমরা log e ইউজ করি, ঠিক আছে? আমরা যদি log e ইউজ করি, মানে এই যে ফাংশনটা, এটা হচ্ছে অনেক ফাস্ট এক্সিকিউট হয়। আর log 2 অলসো, log base 2। আমরা যদি এগুলো ইউজ করি তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে এই পার্টটা, সো দ্যাট দ্য হোল থিং ইজ রিমেইনস দ্য সেম। সো 20 লগ 10 সামথিং, এই জিনিসটা যে জিনিসটা মিন করে, লগ বেস ইতে আনলে কোএফিসিয়েন্টটা জাস্ট চেঞ্জ করতে হবে, লগ বেস 2 তে আনলেও কোএফিসিয়েন্টটা জাস্ট চেঞ্জ করতে হবে। সো এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি ন্যাচারাল লগারিদম ইউজ করি তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোএফিসিয়েন্টটা তখন 4.34 এরকম হয়ে যায়, ইনস্টেড অফ রিমেইনিং এস 10। p2/p1 হলে তখন আমরা 10 দিতাম, বাট আমরা যদি লগ বেস ই করি তখন হচ্ছে কোএফিসিয়েন্টটা এত হয়ে যাবে। সো দিস ইজ জাস্ট সামথিং ইউ নিড টু রিমেম্বার ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস স্কেল। দ্য ইজিয়ার থিং ইজ টু ইউজ লগ 10, বিকজ তখন এই জিনিসটা ভ্যালুটা অনেক ইজিলি মনে থাকে আর কি। দিস ইজ জাস্ট ফর নলেজ পারপাসেস, যে আমরা যদি লগ বেস ই ইউজ করি দেন হোয়াট উই উইল হ্যাভ টু চেঞ্জ। যদি অ্যামপ্লিটিউড ইউজ করি তখন এখানে 20 হয়, সো ইনস্টেড অফ 20 উইল বি হ্যাভিং দিস ইফ ইউ ইউজ log e. Okay, so now we are saying that decibels are a way of expressing the ratio between two signals. So they are ideal for describing the gain of a system. So আমরা কেন অ্যাকচুয়ালি ডেসিবেলটা ইউজ করতেছি, এটা মেইনলি এটা দেখানোর জন্য যে একটা সিস্টেমের গেইন কত। গেইন মানে হচ্ছে আমরা যে এরকম একটা ফিল্টারিং করে বা কোন একটা জিনিস অ্যাপ্লাই করে একটা সিস্টেম, আমরা ধরো ইনপুটের থেকে আউটপুটে বেশি পাইতে চাই বা আউটপুটে কম পাইতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম কম্প্রেশন, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এ কম্প্রেশন ফিল্টার, then we want the gain to be less than 1. And if you want an amplification filter, we want the gain to be greater than 1. So those are the things uh, that we can obtain from the decibel scale. So since it describes two signals as a ratio, so that is how we can describe the gain of a system. So it is such a main purpose of decibel. And also another thing, decibel scale টাতে আমাদের আরেকটা জিনিস এখানে বলা হয়েছিল, এই যে the thing that I marked in green. So this is the main thing why we need the two different representations of the frequency response. খেয়াল করে দেখা যায় ফ্রিকোয়েন্সি রেসপন্সের দুইটা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো এটা কখন কাজে আসে আর এটা কখন কাজে আসে, মানে ডেসিবেল স্কেলটা কখন কাজে আসে। তো এটা আসা হচ্ছে দ্য লিনিয়ার স্কেল ইজ ইউজফুল ফর শোয়িং দ্য পাস ব্যান্ড রিপল। আমরা এখনো কিন্তু বলি নাই পাস ব্যান্ড রিপলটা কি, এটা একটা পরের টপিক। ফিল্টারের আসলে দুই ধরনের প্যারামিটারস আছে, একটা হচ্ছে টাইম ডোমেন প্যারামিটারস, মানে কি কি জিনিস চেঞ্জ করে আমি টাইম ডোমেনে ওর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে ফেলতে পারবো। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন প্যারামিটারস, ওর কি কি জিনিস চেঞ্জ করে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনের বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারবো। সো these are some of the frequency domain parameters. Okay, so passband ripple is one frequency domain parameter, roll off is another frequency domain parameter, and the decibel scale is important for showing the stop band attenuation. This is also the one of the frequency domain parameters. There are three parameters and these are the three. ঠিক আছে? আর তার মধ্যে দুইটা হচ্ছে directly visible from the linear scale, and the other one, decibel scale, is important for showing the stop band attenuation. এটা linear scale visible হয় না, stop band attenuation parameter টা। So that was all for the Bell and decibel, মানে এটা কি জন্য আমাদের কাজে আসে আর কি। So now let us move on to the information representation in signals. So as we have said, এটা আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে বলছিলাম যে একটা সিগন্যাল দুই ভাবে ইনফরমেশন কন্টেন্ট করতে পারে। They can have information in the time domain or they can have information in the frequency domain. And based on that, we can tune one of the two kinds of parameters. আমি কিছুক্ষণ আগে বললাম কিছু টাইম ডোমেন প্যারামিটার আছে, কিছু ফ্রিকোয়েন্সি ডোমেন প্যারামিটারস আছে। এমন যদি হয় যে একটা সিগন্যাল মোস্ট অফ ইটস ইনফরমেশন আর directly obtained from the time domain, in that case we mostly work with the time domain parameters. We tweak them to get our particular filtering effect. And if the information is mainly contained in the frequency domain, then we tweak the frequency domain parameters to get the final effect that we want. Okay, so normally যেটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন টাইম ডোমেনে যখন represented হয়, when information is represented in the time domain, this describes when something occurs. ঠিক আছে, এখানে when টা হচ্ছে মেইন থিং। So when something occurs and what the amplitude of the occurrence is. So টাইম ডোমেনে আমরা যে দুই রকমের ইনফরমেশন পাই সেটা হচ্ছে at what time, মানে in the নাম্বার লাইন, মানে the time axis কোন পয়েন্টে
একটা ইভেন্ট হয়েছে, এন্ড ইভেন্টটা কিরকম ইন্টেন্সিটি ছিল, মানে ওখানে কি কমে গেছে নাকি কনস্ট্যান্ট ছিল নাকি বেড়ে গেছে, মানে কি হয়েছে। সো দ্যাট ইজ দিস ইজ দ্য মেইন ইনফরমেশন আর কি দ্যাট উই গেট ফ্রম দ্য টাইম ডোমেন। এন্ড ইভেন ইফ উই হ্যাভ only one sample from this signal, মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে let us just consider any signal. If we have only one sample from this signal, we still know something about what we are measuring. ঠিক আছে, this is the simplest way of for information to be contained in a signal. It is a time domain ক্ষেত্রে when information is contained in the time domain, but when information is contained in the frequency domain, this is not that simple. মানে even if there is only one amplitude at one time interval, বাকি সব zero, in that case frequency domain কিন্তু আসলে কোনো ইনফরমেশন পাওয়া যায় না, টাইম ডোমেইনে কিন্তু পাওয়া যায়। দিস ইজ দ্য মেইন আইডিয়া হিয়ার। ঠিক আছে, ইভেন ইফ দের ইজ অনলি ওয়ান স্যাম্পল, যেমন ইউনিট ইম্পালসের কথা যদি বলি, হোয়াট ইজ ইউনিট ইম্পালস? ইউনিট ইম্পালস ইজ অনলি a one at zero and everything is zero to the left and to the right. This is the unit impulse, right? So this is only one sample, one significant sample. uh, but even this gives us some information in the time domain. So এই জিনিসটা টাইম ডোমেনে বোঝা যাচ্ছে, বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে ইউনিট ইম্পালস কোনো ইনফরমেশন দিতে পারবে না। In order for something to have some decent information in the frequency domain, the time domain needs to be larger. Okay, so এখানে মেইনলি এই জিনিসটা বলা হয়, কিছুক্ষণের মধ্যে এটা দেখা যাবে। In contrast, information represented in the frequency domain is more indirect. So many things in our universe show periodic motion, and periodic motion is only visible from the time domain when you incorporate more samples. Like at a sinusoid, for example, this is a sinusoid. You can only understand that this is a sinusoid when you incorporate a lot of samples here. If you just take one sample from this, you cannot understand anything. আমি জাস্ট এটাকে ধরো স্যাম্পলিং করলাম, এমন কম স্যাম্পলিং রেটে স্যাম্পলিং করলাম যে আমার জাস্ট এখান থেকে এতটুকুর মধ্যে একটা স্যাম্পলে নেওয়া হয়েছে। I only took one sample and I did not take any sample in between. আরেকটা স্যাম্পল ধরো অনেক দূরে কোথাও গিয়ে নেওয়া হয়েছে, সাপোজ হিয়ার I took another sample. Okay, so if I take it like this, I do not know, I can't even know that the actual wave is something like this. If I take samples like this, one here, another here, I won't know. It will, when I join them out, it will seem something like a DC signal মনে হবে, right? But actual thing was that it was oscillating. In order to understand its oscillation, I would need a lot more samples within a short time, right? So this is the main idea. এখানে এটা ক্লিয়ার করা একটু টাফ, জুমে আর একটু ইজিয়ার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, by measuring the frequency, phase, and amplitude of the periodic motion, information can be obtained about the system producing the motion. এখন কথা হচ্ছে এই জিনিসগুলো পাওয়ার জন্য we need a few more samples than just one. মানে few more বলতে এক্স্যাক্টলি কতটা এটা ফিক্স না, এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি অর দ্য কাইন্ড অফ ফেজ। এখন যদি এমন হয় যে ফ্রিকোয়েন্সিটা জিরো, if the signal itself is a DC, then in that case I can have only one sample to describe the whole information. But if the frequency is more, মানে কিছুক্ষণ আগে যেটা বললাম ওই সাইন ওয়েভের মতো জিনিসটা, ইন দ্যাট কেস I'll need more samples. So it is not fixed, but in here it is somewhat fixed, যে আমি ইভেন ওয়ান স্যাম্পল যদি থাকে, এই ওয়ান স্যাম্পল দিয়ে আমি টাইম ডোমেনে অল ইনফরমেশন পেয়ে গেছি, বাট ফ্রিকোয়েন্সি ডোমেনের সব ইনফরমেশন আমি এই একটা স্যাম্পল থেকে পাবো না। দ্যাট ওয়াজ দ্য মেইন ডিফারেন্স আর কি বিটুইন দিস টু ইনফরমেশনস। ওকে, সাপোজ উই স্যাম্পল আ সাউন্ড প্রডিউসড বাই রিঙ্গিং ওয়াইন গ্লাস, এন্ড জাস্ট একটা এক্সাম্পল দিছে অফ ইনফরমেশন কন্টেন্ট ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই ধরনের কেসে মানে যেখানে আমরা একটা সাউন্ড প্রডিউস করলাম বাই স্ট্রাইকিং আ গ্লাস অর আ মেটাল, something মানে anything like that. In that case, the information that we will have here, the fundamental frequency and the harmonics of the periodic vibration will be related to the mass and elasticity of the material. So ওই যে জিনিসগুলো এটা আসবে হচ্ছে ওই ম্যাটেরিয়ালের মাস আর ইলাস্টিসিটি থেকে। This just comes from physics. But a single sample in itself contains no information about the periodic motion. তো আমি যদি জাস্ট ইন্টেন্সিটি ভ্যালুস গুলো নিই, মানে টাইম ডোমেনে আমি যে জিনিসটা পাবো, ইন্টেন্সিটি ভ্যালুস গুলো পাবো at different time intervals, আমি জাস্ট ওই ইন্টেন্সিটি গুলো যদি নিই, a single sample from that intensity will give me nothing about the about any of this, not the fundamental frequency or the harmonics. And if I want to relate them to the mass and elasticity of the material, ওই জিনিসগুলো সম্পর্কে আমি কিছু পাবো না, and therefore there is no information about the wine glass. The information is contained in the relationship between many points in the signal. So this is the main idea.
frequency domain information comes from the relationship between multiple points in the signal. So here we need more points, and based on their relationship, মানে কি অর্ডারে ওরা টপ মানে হাই থেকে লোতে গেছে, বা কি কত তাড়াতাড়ি ওরা হাই থেকে লোতে গেছে বা লো থেকে হাইতে গেছে, ওটার বেসিসে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন ইনফরমেশন গুলো পাই। ওকে, so now the main reason for saying this is to bring us to the importance of step and frequency responses. The step response, আমরা step response গুলো কেন ইউজ করতেছি? এর আগে আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন বলছিলাম ফিল্টারের, যে ইম্পালস রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স, আর স্টেপ রেসপন্স আর ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্সের দুই রকম ভার্সনও ছিল। কথা হচ্ছে যে ইম্পালস রেসপন্স তো আমরা জানি যে কিসের জন্য ইউজ হয়। We saw a lot of uses for impulse response in the convolution chapter, but why are we suddenly also considering step response? আর ফ্রিকোয়েন্সি রেসপন্স তো অলরেডি জানি, ডিএফটি তে দেখলাম, বাট এখানে আমরা ফিল্টারের জন্য এটার কথাই বা কেন বলতেছি? দ্য মেইন ইনফরমেশন ইজ দ্যাট মানে এই যে দুইটা জিনিস আমাদেরকে কি দেয়, স্টেপ রেসপন্সটা কি দেয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু নো হিয়ার। ওকে, সো as I was saying, the step response describes how information represented in the time domain is being modified by the system. Uh, the main reason why step response is important is because we view probability এর আগের ক্লাসে বলছিলাম হয়তো, সেটা হচ্ছে যে step response allows us to view some change in the time domain. টাইম ডোমেনে মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কখন গেল, এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে দেওয়া হচ্ছে স্টেপ রেসপন্স। একটা সিস্টেম বা একটা ফিল্টারের স্টেপ রেসপন্স gives us when a change in an event occurs in the time domain. টাইম ডোমেনে কোন সময় একটা 0 থেকে 1 হয়েছে বা একটা 1 থেকে 0 হয়েছে, এই জিনিসটা দেয় হচ্ছে স্টেপ রেসপন্স। সো দিস gives us information in time domain. Step response is important for that, for getting information in time domain. In contrast, the frequency response gives us information in the frequency domain. ঠিক আছে, information represented in frequency domain. So এই দুইটা জিনিস আমাদের ওই জায়গায় ইউজ হয়। আর টাইম ডোমেন আর impulse response এর তাহলে কোথায় ইউজ হয়? Impulse response is mainly for performing convolution, and we need convolution for applying a filter. Like if I have a filter and I have something to pass through the filter, so how do I get the final filtered result? I perform convolution, and for convolution আমি convolution করার সময় কি দিয়ে মাল্টিপ্লাই করি? I multiply with the impulse response, right? So that's when I need the impulse response. But the step response and frequency response, these are necessary in other cases. Step response is for getting the information in the time domain, and frequency response is getting the information in the frequency domain. আর ওই step response এর যেই প্যারামিটারস গুলা, like how far, like step response can be of different kinds. It can have an instantaneous step like this, এখন যেটা দেখালাম, this is an instantaneous step. There can be another kind of step, a kind of gradual step, right? So এই যে জিনিসটা যে কিরকম আমার স্টেপটা কিভাবে হচ্ছে, that will determine something about my filter. When I perform convolution with the filter, what it will generate, ওই আউটপুটটা will vary based on what its step response is like. So ওই এই জিনিসটাই হচ্ছে one of the parameters, time domain parameters. So in the next class we'll talk about the parameters, the time domain parameters and frequency domain parameters, and then you'll see that this is one of the time domain parameters. মানে এই সবগুলাই হচ্ছে স্টেপ রেসপন্স রিলেটেড, এই প্যারামিটার গুলো হচ্ছে সব স্টেপ রেসপন্স রিলেটেড। মানে একটা স্টেপ কত ফাস্ট হচ্ছে বা কত গ্রাজুয়াল হচ্ছে, বা একটা স্টেপে কি কোনো মানে রিপল আছে, মানে এরকম রিপল আছে নাকি নাই। সো based on these things on the step response, the filter behavior is defined. But the ultimate thing that will happen is when we apply the filter, we do not multiply with the step response, we multiply with the impulse response. বাট এটার করসপন্ডিং স্টেপ রেসপন্সে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে ওটার উপরে বেস করে আমরা হচ্ছে ফিল্টারের বিভিন্ন জিনিস ডিসক্রাইব করতে পারি আর কি। সো টুইকিং দ্যাট উই ক্যান গেট ডিফারেন্ট কাইন্ডস অফ রেজাল্টস। দ্যাটস হোয়াট উই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। আজকে ক্লাসে আসলে আমার টার্গেট ছিল অনেক কিছু কভার করার, টাইম ডোমেন প্যারামিটারস এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন প্যারামিটারস অ্যাজ ওয়েল, বাট যেহেতু আজকে অনেক কিছু ডিসকাস করা লাগছে, লাইক ইয়োর প্রজেক্ট এন্ড ইয়োর মিড যেসব জিনিস ভুল করা হয়েছিল আর কি, সো so we could not finish much. So we'll try to finish at least up to this. Okay, so as I was saying, another important thing here, that is good performance in time domain
results in poor performance in the frequency domain and vice versa. So that means if I want to tweak the time domain parameters, that means if I want to tweak the step response well to make it well, what we will see is that the corresponding frequency response will become bad. Okay, so this is the one thing you should remember. That is, if you want to tweak the time domain parameters to reduce these things, so আমরা next class দেখবো যে এই জিনিসগুলো whether it is good or bad these things, and this whether this is good or this is good. মানে fast transition is good or slow transition is good. We'll see all these things in the next class. But you will see that if you want to make, if you want to transform this to this, okay, so make from bad to good. So this is bad and this is good. মানে fast transition is good and slow transition is bad. এখন just বলে দিলাম. But if you want to do this, if you want to transform from this to this, the things that you will change, it will affect the frequency response as well, and the frequency response will become bad in that case. So this is what it is saying, that there is a trade-off between the time domain parameters and frequency domain parameters. So if you are trying to design a filter to remove noise from an EKG signal, electrocardiogram signal, representing the time domain, the step response is the important parameter. That's in that case you will be tuning the step response, like I mean the time domain parameters. And if you do that, you won't be caring about the frequency response, because you already know that whatever you do on the step response, there will be a corresponding effect on the frequency response. And when you tweak it to make it better, this will become worse. Naturally, this will become worse. And if your task is to design a digital filter for a hearing aid, where the information in the frequency domain is important, in that case you will be targeting the frequency domain parameters. Okay, so you'll be trying to make the frequency response look better. Frequency response যে কার্ভটা ওটা আমরা স্ট্যান্ডার্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, and we know in that case the step response will become worse, but we don't care about that, because আমাদের ultimate product যেটা আসবে ওই প্রোডাক্টের স্টেপ রেসপন্স খারাপ হলেও খুব একটা লস নাই, frequency response-টা ভালো হওয়া দরকার. So that is what we need. So this is what we'll have to know. What kind of application will need us to tune what kind of parameter. So that is what we will see in the next class. Okay. So that is all for today's class. I'll be stopping the screen share. Okay.